হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমাদের ক্লাস কিন্তু আগের দিনের থেকে আগের দিনে যে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র চিত্র মানচিত্র আমরা পড়াচ্ছিলাম তার মধ্যে উপগ্রহ চিত্র ছিল কিন্তু। আর আজকে আমাদের ক্লাস আছে ভূবৈচিত্র মানচিত্র। ঠিক আছে, মানে আমাদের ওই ছোট্ট শেষ যে চ্যাপ্টার তার হচ্ছে দ্বিতীয় পাঠ, আর আজকে পড়লে আমাদের ভূগোল সিলেবাসই শেষ। ঠিক আছে, তারপরে আমরা প্রশ্ন উত্তর মানচিত্র অঙ্কন ইত্যাদি করবো। তা যাই হোক, আজকে আমরা ভূবৈচিত্র মানচিত্র করবো। ভূবৈচিত্র মানচিত্র কি প্রথম তোমরা জানো কি জিনিসটা, কি খায় না মাথায় মাখে কিচ্ছু না। আসলে পৃথিবীর সমস্ত জায়গা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয় যে মানচিত্রে। আমরা যে মানচিত্রে দেখি এই দেশের সীমানা এখানে, এখানে কলকাতা শহর, এখানে কিন্তু এই যে কলকাতা শহর বা বনগাঁ শহর বা উত্তর চব্বিশ পরগনা জেলা বা কোচবিহার জেলা, সেই জেলার পুরো একটা অঞ্চলের বা একটা তোমাদের ওই যে জমি আর বাড়ি আছে, সেই জমি কোন জায়গায় অবস্থান করে তার সম্পূর্ণ একটা ম্যাপ পাওয়া যায় না, সেই রকম ভাবে সেইগুলোই হচ্ছে ভূবৈচিত্র মানচিত্র। কিরকম হয় ভূবৈচিত্র মানচিত্র, এখানে দেখো এরকম একটা চারকোনা একটা মানচিত্র হয়, যেখান থেকে যেখানে দেখা যাচ্ছে নদী, এরকম নীল কালার দিয়ে নদী দেবে। রাস্তাঘাটের বর্ণনা আছে, এরকম রাস্তাঘাটের বর্ণনা আছে, ছোট রাস্তা বড় রাস্তা কাঁচা রাস্তা, ঠিক আছে, এগুলো লাল কালার দেবে। মানুষজন যদি জনবসতি হয় এরকম চারকোনা করে এরকম জনবসতি এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ঠিক আছে, যদি কোনো পুকুর বা জলাশয় থাকে এখানে দিয়ে দেবে হচ্ছে নীল কালারের এরকম। আবার যদি কোনো আহ খাল থাকে তাহলে একটা ছোট্ট ক্যানেল মতো নীল কালারের হবে। সারা বছর জল না থাকা খাল হলে কালো কালারের এরকম একটা দেবে। ঠিক আছে, গাছপালা হলে সবুজ কালারের গাছগুলো এরকম দিয়ে ভেজিটেশন যেরকম হয় মানে গাছের ছবি সেরকম দেবে। জনবসতি, গাছপালা, যোগাযোগ ব্যবস্থা। আর একটা হচ্ছে ভূমিরূপটা, মানে কত উঁচু কত নিচে, এখানে ব্রাউন শেপের, এর মধ্যে ছোট ছোট এরকম ভাবে এরকম এরকম ভাবে কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু, এখানে 300, এখানে 400, এখানে 500, 600, এরকম উঁচু নিচু জায়গার ব্রাউন শেপের কন্ট্রোল লাইন থাকবে বা সমোন্নতি রেখা থাকবে। এই মিলিয়েই হচ্ছে একটা ভূবৈচিত্র মানচিত্র হয়। আর একটা জিনিস থাকে, এখানে হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ থাকে। তাহলে বুঝলে ভূবৈচিত্র মানচিত্র কি একটা পুঙ্খানুপুঙ্খ অঞ্চলের বা একটা অঞ্চলের এত কিছু থাকে, সেটাই হচ্ছে ভূবৈচিত্র মানচিত্র। তাহলে একটু ভেঙে চলে বলি কি জিনিস ভূবৈচিত্র। ভূবৈচিত্র মানচিত্র একটা বৃহৎ স্কেলের মানচিত্র, যে মানচিত্রে কিছু ড্রয়িং মানে কিছু কালার, কিছু শেপ আকার বা চিহ্ন আকারের ছবির মাধ্যমে এই যে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলোর বর্ণনা করে থাকে যে কোনো অঞ্চলের সাপেক্ষে। সে ছোট্ট অঞ্চলকেও বড় আকারে দেখাই একটা ম্যাপের মাধ্যমে। তাই জন্য এটা বৃহৎ স্কেলের মানচিত্রই বেশি হয়, তার জন্য টোটাল অঞ্চলের বর্ণনা থাকে। এটাই হচ্ছে ভূবৈচিত্র মানচিত্র। ঠিক আছে, ভূবৈচিত্র মানচিত্র তাহলে কি জিনিস গেল, কোন শেপের মাধ্যমে হয়, এগুলো জরিপ করে পাওয়া যায়। জরিপ করে মানে সমীক্ষার মাধ্যমে বা জরিপ করে বাড়ি বাড়ি গিয়ে বা এলাকা ধরে জরিপ করে না, সার্ভে করে, সেই সার্ভের মাধ্যমে এই মানচিত্র পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মানচিত্রের বৈশিষ্ট্য কিন্তু এগুলো হচ্ছে। এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমার থাকবেই থাকবে, তার বর্ণনা থাকবে এখানে এই পাশে এই পাশে। ঠিক আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে কোন জায়গায় কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তার, কি কি থাকে, কিসের মধ্যে সম্পর্ক, এগুলো মূলত জরিপ কাজে মানে জরিপ কাজে ওই যে ঘর বাড়ি নির্মাণ, কোনো বাড়ির জমির মানচিত্র এগুলো লাগে। আর আমি বললাম না বৃহৎ স্কেল, কেন বৃহৎ স্কেল বললাম, ধরো এইটুক জায়গায় RF 1:50,000, মানে 1 সেন্টিমিটারে 50,000 মিটার, মানে 500 মিটার জায়গাকে দেখানো হয়। এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটার। ঠিক আছে, এইখান এটা মানচিত্রে 1 সেন্টিমিটার মানে 500 মিটার জায়গা, বা 2 সেন্টিমিটার গেলাম মানে 1 কিলোমিটার জায়গাকে দেখানো হয়। আর আমরা বইতে যে ম্যাপ গুলো দেখি নর্মালি এইটুকুর মধ্যে ভারত ঢুকিয়ে দেয়, মানে একটা ছোট্ট জায়গার মধ্যে ভারত, ভারতের এই মাথার থেকে ও মাথাতে প্রায় 3,214 কিলোমিটার লম্বা, তো এখান থেকে এইটুকুর মধ্যে ঢুকিয়ে দেয়, মানে কত ছোট স্কেলের ম্যাপ। আর এখানে এইটুকু 1 কিলোমিটারের মধ্যে, এখান থেকে এইটুকু গেলে 5 5 সেন্টিমিটার হয়, মানে 2.5 কিলোমিটার মানচিত্রের
মানে এলাকার মধ্যে ছবি তুলে দিচ্ছে, ঠিক আছে, এরকম হয়। তাহলে বুঝলে কি জিনিস বড় স্কেল কেন বললাম, আর কি কি থাকে এই ভূবৈচিত্র্য মানচিত্রে, ঠিক আছে। আমরা ভূবৈচিত্র্য মানচিত্রের সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে ভূবৈচিত্র্য মানচিত্রে কি থাকে, কেন থাকে, ইত্যাদি কিন্তু বিষয়। ভূবৈচিত্র্য মানচিত্র পরীক্ষায় একটা জিনিস দেয়, ভূবৈচিত্র্য মানচিত্র গুরুত্বপূর্ণ কেন বা আমাদের কি কাজে লাগে। পরীক্ষায় একটা জিনিস দেয় হচ্ছে ভূবৈচিত্র্য মানচিত্র গুরুত্বপূর্ণ কেন বা কি কাজে লাগে, গুরুত্ব কেন বা কাজে ব্যবহার কি। এক, জরিপ কাজে লাগে। 2 নম্বর, সামরিক কাজে লাগে। সামরিক কোনো অঞ্চলের সীমানা মানে দেশের সীমানা, যেখানে সীমানা, ধরো ভারত বাংলাদেশ বর্ডার, যে বর্ডার এরিয়া আছে ওখানকার ম্যাপ গুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না। ওখানকার ম্যাপ গুলোই সার্ভে অফ ইন্ডিয়া বা যারা বানায় তারা কিন্তু সহজে দেয় না। ওগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা বা যে কোনো দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা কিন্তু ওর মাধ্যমে হয়। জরিপ কাজ। কোন অঞ্চলের উন্নয়ন, কোন অঞ্চলের যদি উন্নয়ন করতে যাও সেই অঞ্চলে কিন্তু ওই ম্যাপ লাগবে। কিরকম উন্নয়ন, এখানে রাস্তা করবা, এখানে ব্রিজ বানাবা, এখানে তাহলে রাস্তা করবা, ব্রিজ বানাবা, এই যে এত কিছু বানাতে হবে, তার জন্য কিন্তু এই ভূবৈচিত্র্য মানচিত্র লাগবে। কারণ এই জায়গাতে রাস্তা করতে এখানে এতটা উঁচু জায়গা, এখানে নিচু জায়গা, উঁচু নিচু এই ব্যবস্থাপনা দেখার জন্য হঠাৎ করে দেখতে গেলে সবসময় ভূবৈচিত্র্য মানচিত্র লাগে। তাহলে কারণ ভূবৈচিত্র্য মানচিত্রে আমি বলেছি কন্ট্রোল লাইন আছে, সমোন্নতি রেখা, সেই সমোন্নতি রেখার কোন জায়গায় উঁচু নিচু বলে দেয়। তাহলে বুঝতে পারছো তাহলে কি কি কাজে লাগে মানচিত্রটা, ঠিক আছে। এছাড়াও আর একটা জিনিস লাগে, ওই যে আগের দিন উপগ্রহ চিত্র করিয়েছি, এই উপগ্রহ চিত্র আর ওই ভূবৈচিত্র মানচিত্রের মধ্যে কম্পেয়ার করার জন্য কাজে লাগে, কোনটা নিখুঁত এগুলোর জন্য করে অনেকে, ঠিক আছে। এছাড়া আর সেরকম কিছু, ওই যে নতুন রেলপথ হচ্ছে রংপুর সিকিমে, সাইরাম আইজলে মানে মিজোরামের রেলপথ হলো, এগুলো ওই ভূবৈচিত্র্য মানচিত্র দেখা হয়েছে। কারণ সেই জায়গায় কত উঁচু কত নিচু এগুলো কিন্তু দেখে এই ম্যাপটা করেছে। তার কারণ ওখান থেকে নদী চলে গেছে, নদীর গভীরতা কত, এই সব ভূবৈচিত্র্য মানচিত্রের মাধ্যমে আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে। তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র কি কি কাজে লাগে আমাদের, জরিপ করতে, সামরিক বিভাগে উন্নয়নের জন্য, ঠিক আছে, তারপর কম্পেয়ার উইথ স্যাটেলাইট ইমেজ, ঠিক আছে, এগুলো কাজে লাগে কিন্তু। এবার এই ভূবৈচিত্র্য মানচিত্র অনেকগুলো বিভাগে তৈরি করা যায়, হ্যাঁ, মূলত 3টে বিভাগে তৈরি করা যায়। একটা আন্তর্জাতিক শীট, আন্তর্জাতিক বিভাগে তৈরি করা যায় মানে সারা পৃথিবীর সব মানচিত্র যে মানে যেভাবে তৈরি করা হয়। তার আগে একটা বলে নিই, এই আন্তর্জাতিক শীট RF1:10, 10 লাখ মানে 1 সেন্টিমিটার যাওয়া 10 লাখ সেমি মানে 10 কিলোমিটারের এই ম্যাপ করা, ঠিক আছে। RF1:10 মানে 10 লাখ, মানে মানে 1 কিমি, 1 সেমি মানে 10 কিমি, এইরকম। এখান থেকে 1 সেমি গেলাম মানে 10 কিলোমিটার গেলাম, এইরকম ভাবে পৃথিবীর মানচিত্রটা, পৃথিবীর আন্তর্জাতিক সিরিজ মানে এই এই 1:10 লাখ এর হিসেবে মানচিত্র তৈরি করা হয়। পৃথিবী যদি এরকম হয় গোল, কথার কথা বলছি, এরকম যদি গোল হয়, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এরকম প্রতিটা এরকম 1:10 সেমি করে এরকম মানচিত্র তৈরি করা আছে সারা পৃথিবী জুড়ে। এরকম সারা পৃথিবী জুড়ে 2222টা এরকম মানচিত্র আছে, এই মিলিয়ন শীট বা আন্তর্জাতিক শীট, ঠিক আছে। 2222 কিরকম ভাবে, এখানে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আছে 900টা, 60 থেকে 88 ডিগ্রির মধ্যে আছে 290, খুব সমতল দেখি 210টা, 210টা, আর 80 থেকে 88 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে দুটো করে। এবার উভয় গোলার্ধে যাও, 900 900 210 210 দুটো করে যোগ করলে হয় 2222টা, ঠিক আছে। এরকম ভাবে আমাদের কিন্তু মানচিত্র কিন্তু বর্ণনা করা আছে, ঠিক আছে, যে কতগুলো মানচিত্র। আর একটা সিরিজের মানচিত্র, এখানে 3টে সিরিজ বললাম, আর একটা সিরিজের মানচিত্র হয়, সেটা কি, সেই মানচিত্রটা সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম এশিয়া, এশিয়া
এদের আরএফ কত হয়, মানে 1:2 লাখ, মানে 1 কিলোমিটার 1 সেমি যাওয়া মানে মানচিত্রে 2 লাখ সেন্টিমিটার চলে যাওয়া, ঠিক আছে। মানে 2 লাখ সেন্টিমিটার মানে 2 কিলোমিটার জুড়ে এরকম ছোট ছোট দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র অঙ্কন করার জন্য ভূবৈচিত্র এরকম লাগে। মানে এখান থেকে এইটুকু এরকম ম্যাপ করার জন্য 1:2, 2 কিলোমিটার, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ভারত এবং তার উপমহাদেশীয় সিরিজ। ভারত ও উপমহাদেশীয় সিরিজ, এদের হয় হচ্ছে 1:10 লাখ, এদেরটা 1:10 লাখ হয়, ঠিক আছে। এদেরটা ভারত এবং তার উপমহাদেশীয় অঞ্চলগুলোতে এরকম হয়। এবার আরেকটা জিনিস দেখবা, ভারত যদি এরকম হয়, যদি একটা সিরিজের মানচিত্র এরকম হতেই পারে, তাই তো। এই জায়গাটা জল, পুরো সমুদ্র বা বে অফ বেঙ্গল, এই জায়গাটা কিন্তু বর্ণনা অত ভালো করে পাওয়া যায় না। ভূবৈচিত্র মানচিত্রে একটা ত্রুটি আছে কিন্তু, ঠিক আছে। এটা আমি বলে নিলাম যে ভূবৈচিত্র মানচিত্রে একটা ত্রুটি কিন্তু এগুলো আছে। এবার ভারতের এই মানচিত্র কারা তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, SOI। এটা তৈরি হয়েছিল 1787 সালে, যার হেড অফিস হচ্ছে দেরাদুন। এরাই ভারতবর্ষের যত এই ম্যাপ আছে সেগুলো তৈরি করে, ঠিক আছে। ভারতবর্ষের যে ম্যাপ গুলো তৈরি হয় বেশিরভাগ সব বড় স্কেলের ম্যাপ বা মাঝারি স্কেল, কোনো ছোট স্কেলের ম্যাপ হয় না। সবচেয়ে বড় স্কেলের মানচিত্রের মাপ হচ্ছে 1:50,000, 1:25,000, এইরকম সবচেয়ে বড় স্কেল, ঠিক আছে। মানে 1 সেমি যাওয়া মানে 250 মিটার যাওয়া, মানে 250 মিটার মানে বেশি দূর নাই, একটা মাঠের এপার থেকে ওপার পাক দিলেই 250 মিটার হয়ে যাবে, অতটুকু মানচিত্রে দেখানো যায়, এত বড় আকারে করে দেখানো হয়। 1:50,000 এরকম ভাবে দেখানো হয়, কিন্তু সারা পৃথিবীর অন্যান্য যা দেশে এরকম হয় না, বা ভারতের সার্ভে অফ ইন্ডিয়া এটা কিন্তু করে, ঠিক আছে। এবং ভারতের সার্ভে অফ ইন্ডিয়া কি কি মানচিত্র করে আমরা সেটা একটু বর্ণনা করি। দেখো, আমি আগেই এটা তৈরি করে দিই, এই যে SOI মানচিত্র প্রস্তুত করে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5টা বিভাগের মানচিত্র করে। প্রথমে শীটের নাম মিলিয়ন শীট, মিলিয়ন মানে তোমরা জানো, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। তাহলে দেখো আরএফ কত, 10 লাখ। এবার স্যার আরএফ মানে কি? আরএফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আমার রিপ্রেজেন্ট করছে কতটা, একটা মানচিত্র রিপ্রেজেন্ট করছে কত, 1 সেমি মানে 10 লাখ। ওই যে বললাম আরএফ মানে এই মানচিত্রে 1 সেমি মানে 10 লাখ সেমি, মানচিত্রে 1 সেন্টিমিটার গেলাম মানে 10 লাখ সেমি, মানে 10 কিমি চলে গেলাম। আবার একটু গেলাম 1 সেমি, আবার 10 কিমি, আবার একটু করতে করতে এরকম 5 সেমি মানচিত্র আছে 50 কিমি, তাহলে এই অঞ্চলটা 50 কিমি মানচিত্র করা আছে, ঠিক আছে। তাহলে এই দেখো 1 সেমি মানে 10 কিলোমিটার মেট্রিক স্কেল। আর এরকম মানচিত্রের মাপ হবে কত, প্রকোষ্ঠ সূচক, মানে এরকম একটা মানচিত্র তো বেরোয়, এরকম একটা মানচিত্র, এদের হচ্ছে সূচক বেরোয়, মানে কত কোন ঘরে থাকে। 56 নম্বর আমি দিয়েছি এখানে, 56 নম্বর সূচক, মানে মানচিত্রের ম্যাপটা বেরোবে, ভারত সরকার ওরকম সার্ভে অফ ইন্ডিয়া বের করবে 1:10 লাখ এর ফ্র্যাকশনের একটা ম্যাপ, তার মান দাঁড়ালো হচ্ছে 56, মানে তার হচ্ছে একটা নাম্বার দেয় 56। এবার এই যে 1:10 লাখ, এরেও যদি আমি আবার ভাগ করি, এর ভাগ করে 4টে ভাগ করি, তাহলে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ হলো, মানে 1:10 লাখ এর জায়গায় 1:2.5 লাখ। দেখো মিলিয়ন শিটের পরে ডিগ্রি শিট, এখানে দেখো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 1 হয়। তাহলে এই যে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে হলো। এদের মাপ কত, তাহলে ওই 10 লাখের 4 ভাগ 2.5 লাখ, মানে 1 সেমি ইজিক্যাল টু 2.5। এবং তখন একটা নাম হয়ে যাবে 56P, মানে এটা PQRS এরকম, মানে একটা 56 নম্বর শীট, তার আবার 4 ভাগ, ঠিক আছে। এরকম ভাবে তৈরি হয়েছে। তারপরে ইঞ্চি শীট, ইঞ্চি শীট মানে ওর হাফ, এই 1 ডিগ্রি এর হাফ, মানে এখানে P দিলাম, এই একটা 56 দাগের এই একটা ভাগ হলো, তার আবার হাফ, তার হাফ কত, 1 ডিগ্রি মানে এই যে 30 মিনিট, 30 মিনিটের ব্যাসার্ধ 1:1 লাখ, 1 কিলোমিটার। এই 56P একটা দিকের কথা বলছে, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এরকম একটা দিকের কথা বলে, ঠিক আছে।
ইঞ্চি শিট মানে এর আবার হাফ। দেখো 15 ডিগ্রি ইন্টু 15 মিনিট ইন্টু 15 মিনিট, এটা মিনিটের চিহ্ন, একটা দাগ মানে মিনিটের চিহ্ন, দুটো দাগ হলে সেকেন্ডের চিহ্ন। এই সেকেন্ড মানে এই ঘড়ির কাটার সেকেন্ড না, ওই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের সেকেন্ড। কত? ওটা 1 লাখ গেল, এটা 50,000 মিটার, এই 50,000 সেমি মানে হাফ কিলোমিটার। ওর আবার হাফ ভাগ, ওর আবার হাফ ভাগ, তাহলে এই দেখো p/1, একটা একটা দুটো এরকম করে ভাগ হয়। নতুন সিরিজ একেবারে নতুন বানিয়েছে, সবচেয়ে বড় স্কেল 7.5 ডিগ্রি ইন্টু 7.5 ডিগ্রি। 7.5 মানে 7 ডিগ্রি, এই যে 7 মিনিট, 7.5 বলছে 7 মিনিট 30 সেকেন্ড, 7 মিনিট 30 সেকেন্ড। কত? এই যে এর 50 হাফ হয়েছে, কত হয়? 1/4 মানে 250 মিটার, এক মানে 1 কিলোমিটারের 4 ভাগ মানে 250 মিটার। এর মাপ হচ্ছে এই যে এর, আবার এর মধ্যেও আবার নর্থ ইস্ট সাউথ ইস্ট এরকম ভাবে ঢুকিয়েছে। এইভাবে একটা শীট তৈরি করা হয়েছে, ঠিক আছে? সার্ভে অফ ইন্ডিয়া এইভাবে মানচিত্রকে ভাগ করে করেছে। তোমাদের বইতে কিন্তু ডেসক্রিপটিভ ভাবে লেখা আছে, ছকের মাধ্যমে আমি কিন্তু একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের একটা জিনিস আসবে, এখান থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাদের এই যে উপগ্রহ চিত্র আর এই ভূবৈচিত্র মানচিত্রের পার্থক্য পড়তে হবে। উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র মানচিত্রের পার্থক্য পড়তে হবে, এটা 3 নম্বরে অনেক সময় পরীক্ষা দেয়। উপগ্রহ চিত্র কিসের মাধ্যমে পাই আমরা? উপগ্রহ চিত্র সম্পূর্ণ আমরা কম্পিউটার মানে উপগ্রহ বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়েছি, সেই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু তার সেন্সরের মাধ্যমে যে তথ্য পাই সেগুলো পাই। আর এইটা পাই কিসে? জরিপের কাজের মাধ্যমে, জরিপ। এটাকে উপগ্রহের মাধ্যমে, বিভিন্ন উপগ্রহ তার সেন্সর ইত্যাদির মাধ্যমে, আর এটা জরিপ করার জন্য। এ দৈনিক আপডেট হয়, দৈনিক আপডেট, কারণ ওই যে প্রতিদিন যদি উপগ্রহ ঘোরে তাহলে দৈনিক আপডেট হবে, আর এটা দৈনিক আপডেট হয় না, দৈনিক আপডেট নেই। অনেক দিন, যেদিন লোকগুলো কাজ করবে, যারা জরিপ বিভাগে অন্তর্গত সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করে, তারা যেদিন যাবে সেদিনকে, মানে দৈনিক হয় না। এটা হচ্ছে অনেক পুরনো পদ্ধতি, পুরনো। এটা নতুন পদ্ধতি, ঠিক আছে? দক্ষতা এটাই অনেক বেশি লাগে, কম্পিউটার জ্ঞান থেকে শুরু করে ওই যে সেন্সরের আপডেট গুলো পেতে হবে, সেগুলোর থেকে এর দক্ষতা বেশি লাগে, দক্ষতা কম লাগে, ঠিক আছে? তারপরে বর্তমান দিনে এই পদ্ধতির বহুল প্রচলন আছে, সমস্ত ক্ষেত্রে এই পদ্ধতির প্রচলন কমে গেছে। এটা অনেক নতুন, এটা অনেক পুরনো, এইভাবে নিয়ে আমাদের জানতে হবে। তাহলে 5-6টা আমরা এখান থেকে পার্থক্য আমরা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে? এবার আরেকটা জিনিস প্রশ্ন আগের দিন আমি বলিনি, সেটা হচ্ছে উপগ্রহ চিত্র কি কাজে লাগে, বর্তমানে উপগ্রহ চিত্র কি কাজে লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মুখে একটু বলে দিই, এখানে আর লিখছি না। উপগ্রহ চিত্র কি কাজে লাগে? প্রথম কাজ, জিআইএস এর ব্যবহার, সমস্ত মোবাইল এর বিভিন্ন ম্যাপ ট্যাপ ইত্যাদি কাজে লাগে। কোন, শুধু ভূগোল না, ভূগোল ছাড়াও বিজ্ঞানের অনেক অংশগত, আবহাওয়া বিজ্ঞান হতে পারে, সমুদ্র বিজ্ঞান হতে পারে, সমস্ত বিজ্ঞানের বিভিন্ন বিষয় কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে পাই। এই যে কোনো জায়গায় লোকেশন ট্র্যাকের জন্য পাই, জিআইএস এর ব্যবহারের জন্য পাই, কোনো জায়গায় ডেভেলপের কাজ করতে হবে, ধরো কথার কথা, যারা হচ্ছে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে, সে কোন অঞ্চলে, সেই অঞ্চলে মাটি কতটা উর্বর, মাটি ক্ষয়ে যায় কিনা, মাটিতে এই ফসল হবে কিনা, মাটির উৎপাদন ক্ষমতা কত, ফসলের উৎপাদন পরিমাণ কত, সব কিন্তু এখানে দেখা যায় এক উপগ্রহ চিত্রের মাধ্যমে। কিন্তু কোন জায়গার জলাভূমি বনভূমি সংরক্ষণেও কিন্তু কাজে লাগে, জলাভূমি বনভূমি ইত্যাদি সংরক্ষণ, এই যে বন্যা ইত্যাদির জন্য কিন্তু ব্যবহৃত হতে পারে কিন্তু উপগ্রহ চিত্র, ঠিক আছে? কোন অঞ্চলে যদি শহরের কথা বলছি, শহরের পুঙ্খানুপুঙ্খ বিস্তার কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে পাই। আমরা তো গুগল ম্যাপ চালালেই, স্যাটেলাইট ইমেজ দিলেই শহর, এই শহরের বারান্দা, এই শহরের ছাদ সব দেখতে পাই, তাহলে উপগ্রহ চিত্রের মাধ্যমে। তাহলে ওই শহরের ডেভেলপমেন্ট ম্যাপের মাধ্যমে করা যেত, ড্রেনেজ সিস্টেম কোন জায়গাতে যেতে পারে, নিচে কেবল কার কোথা থেকে, কোন জায়গায় মেট্রো রেল হতে পারে, সব জানা যায় উপগ্রহ চিত্রের মাধ্যমে, সেগুলো পেতে পারি। আর ভূবৈচিত্র মানচিত্র আমি বলিনি, ভূবৈচিত্র মানচিত্র কোন জায়গায় বনভূমি জলাভূমি সংরক্ষণের কিন্তু ভূবৈচিত্র মানচিত্র আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে এগুলো আমাদের প্রশ্ন দেয় যে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র মানচিত্রের পার্থক্য। আর এখান থেকে এই যে প্রশ্ন দিতে পারে, মিলিয়ন শীটের কত কোন নাম্বার, ডিগ্রি শীটের কত কোন নাম্বার, ঠিক আছে?
উপগ্রহ চিত্রের ব্যবহার, ভূগোল চিত্রের মানচিত্রের ব্যবহার। কারা তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া। কোথায় করে, কোথায় হেড অফিস, আমি সব বলে দিয়েছি। এছাড়া এখান থেকে আর প্রশ্ন আমাদের নেই। আরেকটা জিনিস, এই ভূগোল চিত্র মানচিত্র বাদে আমরা উপগ্রহ চিত্র বললাম না, উপগ্রহ চিত্র মানে রিমোট সেন্সিং, এদেরও হেড অফিস কিন্তু দেহরাদুন। হ্যাঁ, ঠিক আছে। ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ রিমোট সেন্সিং সব হচ্ছে দেহরাদুনে আছে। এই হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়, ঠিক আছে। থাকলো এখানেই আজকে। এর পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো অন্য প্রশ্ন বা ম্যাথ ইত্যাদি অনেক কিছু নিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ।